হেই হ্যালো, কী অবস্থা সবার? আলিবাবা এবং চল্লিশ চোর এই গল্পটি আমার মনে হয় কম বেশি সবাই শুনেছে। চীনের এক হতদরিদ্র পরিবার থেকে উঠে আসা এক বালক কীভাবে এই গল্পের নামটি ব্যবহার করে, আলিবাবা নামটি ব্যবহার করে 335 বিলিয়নের কোম্পানি দাঁড় করায় ফেলতে পারে, এ ব্যাপারে আমরা আজকে জানতে পারবো। এবং সে নিজেও চীনের চীনে আনুমানিক এখন পর্যন্ত 495 জন বিলিয়নার আছে। এই বিলিয়নারদের মধ্যে সর্বপ্রথম কাতারের দিকে সেই ব্যক্তিটি, যে ব্যক্তিটির কথা বলতেছি সেই ব্যক্তিটির নাম হচ্ছে জ্যাক মা ওন। জ্যাক মা ওনের বর্তমান নেটওয়ার্থ প্রায় 48 বিলিয়ন। 1 মিলিয়ন সমান 10 লক্ষ টাকা, 1 বিলিয়ন সমান 100 কোটি টাকা। তো জ্যাক মা ওনের আপনি কি ভাবতে পারতেছেন তার নেটওয়ার্থ 48 বিলিয়ন ডলার, যেটাকে বাংলাদেশি টাকায় যদি কনভার্ট করা হয় 4800 কোটি টাকা। দেখেন, মিলিয়নার সবাই হতে পারে, কিন্তু বিলিয়নার পুরো 1 কোটি মানুষের মধ্যে একজন বিলিয়নার খুঁজে পাওয়া অনেক কষ্টসাধ্য ব্যাপার। ইফ আই এম নট রং, পুরো পৃথিবীতে প্রায় 4,500 থেকে 5,000-এর মতো বিলিয়নার্স আছে। এর মধ্যে অনেকে আপনারা চেনেন, যেরকম স্টিভ জবস, ইলন মাস্ক, আরও এরকম অনেক আছে, ড্যানিয়েল দ্য রক জনসন, এরকম অনেক বিলিয়নার্স আছে যাদেরকে আপনারা চেনেন, কিন্তু অনেকেই হয়তো বা জ্যাক মা ওন সম্পর্কে চেনেন না। তো চলুন দেরি না করে মূল ভিডিওতে যাওয়া যাক। জ্যাক মা ওনের জন্ম 1964 সালের 15 অক্টোবর ঝিজিয়াং প্রদেশের হ্যাংচাও শহরে। জ্যাক মা ওন অনেক দরিদ্র একটা পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। জ্যাকের বাবা মা ছিলেন একজন পেশাদার গল্প বলিয়ে এবং সঙ্গীত শিল্পী। এখানে গল্প বলিয়ে বলতে কী বোঝানো হয়েছে আমি সঠিক বুঝতে পারিনি, তবে যতটুকু আমার মনে হয় যে স্টেজে উঠে অনেক সময় গল্পের মাধ্যমে অনেক চরিত্র অথবা অনেক কাহিনী ফুটিয়ে ওঠানো হয়, এরকম কিছু একটা হবে। জ্যাকেরা 3 ভাই বোন ছিল। জ্যাক ছিল মাঝারি, মানে 2 নাম্বার। বাবা মা এবং 3 সন্তানকে নিয়ে তাদের ফ্যামিলিটা মোটামুটি একটা ভালো পরিবার ছিল। একদম খুব একটা সচ্ছল না, আবার অসচ্ছল না, মোটামুটি তাদের দিন ভালো যাচ্ছিল। কিন্তু জ্যাক সবসময় চাইতো এই দরিদ্রতা থেকে বের হয়ে বড় কিছু একটা করার জন্য। তার ভিতরে ছোট থেকেই বড় কিছু করার একটা ইচ্ছা ছিল। 7-8 বছর বয়সে আমাদের এখনকার সমাজের বাচ্চাদের ইচ্ছা যেরকম মোবাইলে ভিডিও গেমস খেলা, জ্যাক মা ওনের ইচ্ছা ছিল সে একজন ইংরেজি শিক্ষক হবে, ইংরেজি নিয়ে চর্চা করবে। এটা তার প্রথম ইচ্ছা ছিল, এটা তার লাইফের প্রথম প্যাশন ছিল। কারণ সে ভাবতো যে সে যদি ইংরেজি নিয়ে আলোচনা না করে অথবা ইংরেজি যদি না শিখে, তাহলে সে কখনো তার এই অবস্থানের পরিবর্তন করতে পারবে না। হ্যাংচাও শহরে একটা হোটেল আছে, সেই হোটেলে পৃথিবীর প্রায় বিভিন্ন দেশ থেকে অনেকেই ঘোরার জন্য যেত, অনেক কাজে যেত। তো জ্যাক শুধুমাত্র ইংরেজি শেখার জন্য ওই হোটেলে যারা পর্যটক ছিল তাদেরকে হ্যাংচাও শহরটা ফ্রিতে ঘোরায় দেখাতো। এখন আমরা বর্তমানে যেটাকে বলি ট্যুরিস্ট গাইড। সে 9 বছর বয়সে ট্যুরিস্ট গাইডের কাজ করে এসেছে। মাত্র 9 বছর বয়সে 70 কিলোমিটার পথ অতিক্রম করে সে প্রতিদিন পর্যটকদের হ্যাংচাও শহরটি ঘুরিয়ে দেখাতো শুধুমাত্র ইংরেজি শেখার জন্য। এখানে তার সাইকোলজিটা ছিল যে সে যত ইংরেজদের সাথে অথবা যারা ইংরেজি বলতে পারে তাদের সাথে থাকবে, সে তত তাড়াতাড়ি ইংরেজিটা শিখতে পারবে। এই উদ্দেশ্য নিয়ে সে প্রতিদিন ফ্রিতে 70 কিলোমিটার পথ সাইকেলে পাড়ি দিয়ে সে ট্যুরিস্টদের গাইড করত। ট্যুরিস্ট গাইড হিসেবে কাজ করতে করতে একটা পর্যটকের সাথে জ্যাকের খুবই ভালো সম্পর্ক হয়ে যায়, এবং ওই পর্যটক পরবর্তীতে জ্যাকের নাম মা উন থেকে জ্যাক মাতে রেখে দেয়, কারণ ইংরেজদের কাছে মা ইউন নামটা উচ্চারণ করতে অনেক কষ্টকর হচ্ছিল, অনেক কষ্ট হচ্ছিল। তো সেজন্য সে মা উন থেকে তাকে জ্যাক মাতে নামটা দেয়, যেন তাদের এই নামটা ধরে তাকে ডাকতে সুবিধা হয়। জ্যাক মা উনকে আমরা যেরকম চিনি সফলতার জন্য, সেরকম তার জীবনে ব্যর্থতাও আছে। ব্যর্থতা ছাড়া আসলে সফলতার কোনো মূল্য নেই। যেখানে সফলতা আছে অবশ্যই তার আগে ব্যর্থতা ছিল। জ্যাক মা ওন তার স্কুল লাইফ শেষ করে যখন কলেজে অ্যাডমিশন দেবে, ভর্তি পরীক্ষায় সে নাগানাগি 3 বার ফেল করে। চায়নাতে তখন নিয়মটা এমন ছিল যে 1 বছরে একই সময়ে শুধু ভর্তি পরীক্ষাগুলো হবে, এবং প্রতিটা কলেজ, যতগুলো কলেজ আছে প্রতিটা কলেজে একই সময়ে অ্যাট এ টাইম ভর্তি পরীক্ষাটা হবে। তো জ্যাক মা ওন প্রথমবার ভর্তি পরীক্ষা দেয়, ফেল করে। দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেয়, সেখানেও ফেল করে। এবং তৃতীয়বার ভর্তি পরীক্ষা দেয়, সেখানেও ফেল করে। চতুর্থবার যে সে অ্যাডমিশন পায়। আসলে এইটা সবেমাত্র তার খারাপ যে ভাগ্যটা আছে অথবা ব্যাড লাক আছে, এই ব্যাড লাকের শুরু। কলেজ শেষে জ্যাক মা ওন যখন দেখলো যে তার পরিবারে একটা ফাইন্যান্সিয়াল ক্রাইসিস চলতেছে, তো সে চিন্তা ভাবনা করলো যে সে যদি লেখাপড়ার পাশাপাশি একটা চাকরি করতে পারে তাহলে সে তার বাবা মাকে অবশ্যই সাপোর্ট করতে পারবে। তো এই চিন্তাধারা থেকে জ্যাক ভাবলো যে সে প্রাইভেট কোম্পানিতে চাকরি করবে। কিন্তু প্রাইভেট কোম্পানি থেকে আপনি শুনলে অবাক হবেন যে তাকে 30 বারের মতো রিজেক্ট করা হয়েছে। 30টা আলাদা আলাদা কোম্পানি থেকে তাকে 30 বার রিজেক্ট করা হয়েছে। আর এটা তো কিছু না, এটা সবেমাত্র শুরু। প্রাইভেট কোম্পানিগুলো থেকে রিজেক্টেড হওয়ার পরে সে ভাবলো যে সে পুলিশে জয়েন করবে, এবং পুলিশে তারা একসাথে 10 জন আবেদন করে। 10 জনের ভিতরে 9 জনেরই চাকরি হয়ে যায়, কিন্তু একমাত্র শুধু জ্যাক মা ওন বাদ বাকি 9 জনেরই চাকরি হয়ে যায়। এবং সেখান থেকে তাকে বলা হয় যে জ্যাক মা ওন পুলিশের চাকরির জন্য যোগ্য না। এবং শুধু তাই নয়, হ্যাংচাও শহরে যখন KFC আসে, তখন
তারা একসাথে 24 জন আবেদন করেছিল চাকরির জন্য। বাদ বাকি 23 জনের চাকরি হয়ে যায়, একমাত্র শুধু জ্যাক মা ওনের চাকরি হয় না। এবং সেখানেও তাকে বলা হয় যে তুমি এই চাকরিটির জন্য যোগ্য না, কারণ জ্যাক মা ওন ওই সময় দেখতে এতটা সুন্দর ছিল না। তো ওই জন্য তাকে ওই কেএফসির চাকরিটাও দেওয়া হয় না। এবং শুধু তাই নয়, সে হার্ভার্ড ইউনিভার্সিটিতে প্রায় 10 বারের বেশি আবেদন করেও সেখানে স্টুডেন্ট হিসেবে জয়েন করতে পারেনি। এবং জ্যাক মা ওন তখন মনে মনে ভেবেছিল, এটা সে তার এক ইন্টারভিউ বলেছিল, যে সে তখন মনে মনে ভেবেছিল যে আজ হয়তো আমি স্টুডেন্ট হিসেবে হার্ভার্ড ইউনিভার্সিটিতে জয়েন করতে পারতেছি না, বাট হয়তো বা একদিন আমি কখনো লেকচারার হিসেবে এই ইউনিভার্সিটিতে জয়েন করব। শত চেষ্টার পরে দিয়ানজি ইউনিভার্সিটিতে সে লেকচারার হিসেবে জয়েন করে। যে চাকরিটা নিয়ে মোটামুটি যা খুশি ছিল, কিন্তু তার বেতন ছিল মাসে মাত্র $12, অ্যারাউন্ড এখন যদি হিসাব করি প্রায় 1100 থেকে 1200 টাকার মতো। তো জ্যাক নিজেও জানতো যে সে এই মাসিক চাকরি যে $12 পায়, এটা দিয়ে তার আসলে লাইফে কখনো চেঞ্জ আসবে না, অথবা সে কখনো চেঞ্জ করতেও পারবে না। তো সে সবসময় মনে মনে ভাবতো যে আসলে কী করে লাইফে চেঞ্জ আনা যায়। 90-এর দশকে হ্যাংচাও শহরে ইংরেজিতে মানুষ খুব কম কথা বলতে পারত, এবং জ্যাক তার এই প্রতিভাটাকেই প্রথমে কাজে লাগানোর সিদ্ধান্ত নেয়। সে হঠাৎ করে এরকম একটা ভেবে বসে যে সে তো ভালো ইংরেজি জানে, তাহলে কেন সে একটা ট্রান্সলেশনের কোম্পানি খুলে বসছে না। আর ঠিক এই চিন্তাধারা থেকেই জ্যাক 90-এর দশকের একদম শুরুর দিকে একটি কোম্পানি খুলে বসে, যেখানে সে টাকার বিনিময়ে চীনা ভাষা থেকে ইংরেজি ভাষা এবং ইংরেজি ভাষা থেকে চীনা ভাষা এবং কখনো কখনো সে দো ভাষাতেও ট্রান্সলেট করে দিত। যারা চায়নাতে ইংরেজি জানতো না তাদেরকে চায়নার মাধ্যমে ইংরেজি বোঝাই দিত, এবং যারা ইংরেজিতে চায়না বুঝতো না তাদেরকে ইংরেজির মাধ্যমে চায়না বোঝাই দিত। কখনো কখনো সে দোভাষীতেও এই সার্ভিসটি দিয়ে থাকতো। এবং এই কোম্পানির কাজে 1995 সালে জ্যাক মা ওন প্রথমবারের মতো আমেরিকায় যান, এবং আমেরিকায় যাওয়ার আগে সে 1 বছর আগে ইন্টারনেট সম্পর্কে জানতে পেরেছিল। এবং আমেরিকা যাওয়ার পরে সে লাইফের প্রথমবার ইন্টারনেট স্বচক্ষে দেখে, এবং এই জিনিসটা তাকে দারুণ প্রভাবিত করে। যে হয় না যে লাইফে আমরা কখনো কোনো কিছু ফার্স্ট টাইম দেখে থাকলে আমরা একদম শকড হয়ে যাই, খুবই এক্সাইটেড হয়ে পড়ি সেই জিনিসটা ট্রাই করার জন্য। ঠিক কিছুটা এরকমই। একটা ব্যাপার ভাবলে কষ্ট হয়, যে কষ্ট না অ্যাকচুয়ালি অবাক লাগে, যে আজকের দুনিয়ার ইন্টারনেট ভিত্তিক সবচেয়ে বড় একটি প্রতিষ্ঠানের মালিক জ্যাক মা ওন তার লাইফে 30 বছর পার করে দেওয়ার পরে ইন্টারনেট সম্পর্কে জানতে পেরেছিল। জ্যাক মা ওন প্রথমেই কম্পিউটারটা হাতে পেয়ে সর্বপ্রথম যে জিনিসটা সার্চ করেছিল সেটি হচ্ছে বিয়ার। অন্যান্য দেশের বিভিন্ন ব্র্যান্ডের বিয়ার আসলেও চায়নার কোনো বিয়ার সেখানে শো করছিল না। এমনটা না যে চায়না বিয়ার তখন বানাচ্ছিল না, চায়না অনেক ভালো এবং উন্নত মানের বিয়ার ব্র্যান্ড তখন বাজারে লঞ্চ করেছিল, বাট তখন এটা আমেরিকার ওই ইন্টারনেটে অথবা সেই কম্পিউটারে সেটা শো করে নাই। এই জিনিসটা জ্যাক মা ওনকে অনেক প্রভাবিত করে এবং অনেক চিন্তার ভিতরে ফেলে দেয়। এবং ঠিক তখন থেকেই জ্যাক মা ওন ইন্টারনেট নিয়ে ব্যবসা করার চিন্তাভাবনা শুরু করে দেয়। তিনি ইন্টারনেট সম্পর্কে কিছু জানতেন না পারতেন কম্পিউটার চালাতে, কিন্তু তিনি ঠিকই বুঝতে পেরেছিলেন যে এই জিনিসটা একদিন পৃথিবীর ইতিহাস নতুন করে লিখবে, এবং আজ হয়েছেও সেটাই। প্রথম ইন্টারনেটে সার্চ করার পরেও চীন সম্পর্কে কোনো তথ্য না পেয়ে জ্যাক মা ওন তার আমেরিকান এক ফ্রেন্ডের কাছ থেকে সাহায্য নিয়ে চায়না সম্পর্কে একটা ওয়েবসাইট খুলে বসে। ওয়েবসাইটটি সকাল 9টা থেকে দুপুর 12টার মধ্যেই খুলে যেত, এবং চীনের তখন কিছু বড় বড় বিজনেস ম্যাগনেট ছিল যারা সেই সময় জ্যাক মা ওনকে মেল করে এবং তার সাথে কন্ট্যাক্ট করে। জ্যাক মা ওন তখনই বুঝে যায় যে না, এই ইন্টারনেট দিয়ে অনেক কিছু করা সম্ভব। 1995 সালে জ্যাক মা, তার স্ত্রী ক্যাথি জ্যাং এবং তার কিছু বন্ধুবান্ধব মিলে $20,000 জোগাড় করে একটি কোম্পানি খুলে বসেন, এবং সেই কোম্পানিটির নাম হচ্ছে চায়না পেজেস, যেটি টাকার বিনিময়ে বিভিন্ন বড় বড় ব্যবসায়ীদের, বিশেষ করে যারা চীনের ব্যবসায়ী ছিলেন তাদেরকে ওয়েবসাইট খুলে দিত। কোম্পানিটি চালাতে জ্যাক মা তার আমেরিকান বন্ধুদের সাহায্য নিতেন, এবং চীনা কোম্পানি এবং বড় বড় ব্যবসায়ীদের সাথে যে কন্ট্যাক্ট করতে হতো এই কাজটা জ্যাক মা ওন নিজেই সামাল দিত। এরপরে জ্যাক মা ওন একটি সংবাদ সম্মেলনের ব্যবস্থা করে। সংবাদ সম্মেলন সঠিক না, কিছু সাংবাদিকদের তাদের বাসায় ইনভাইট করে। ইন্টারনেট ব্যাপারটা চায়নাতে তখনও কেউ জানতো না, গুটি কয়েক, যেরকম জ্যাক মা ওন তার ফ্রেন্ডসরা জানতো, এরকম গুটি কয়েক মানুষ ইন্টারনেট সম্পর্কে জানতো। তো সাংবাদিকদের দাওয়াত করার মেন উদ্দেশ্য এটাই ছিল যে পুরো চায়নার কাছে ইন্টারনেট বলে যে কোনো কিছু এক্সিস্ট করে এই ব্যাপারটা তুলে ধরা। সাংবাদিকরা আসার পরে জ্যাক মা ওন একটা ডায়াল অ্যাপ রান করে। সেই অ্যাপটির অর্ধেক পেজ লোড হতে মিনিমাম 3.5 ঘন্টার মতো সময় লেগেছিল, এবং ওই সময়টা ওনারা আড্ডাবাজি, খাওয়া দাওয়া, গল্প এগুলো করে কাটিয়েছে। কিন্তু জ্যাক মা ওন নিজে নিজে অনেক গর্বিত ছিল, কারণ সে পুরো মিডিয়ার কাছে তখন বোঝাইতে সক্ষম ছিল যে ইন্টারনেট বলতে পৃথিবীতে কোনো কিছু এক্সিস্ট করে। চায়না পেজের যে কোম্পানিটি ছিল, এটির শুরুটা ছিল $20,000 থেকে, এবং এভাবে প্রায়
সাফল্যের সাথে আস্তে আস্তে 3 বছর চলে যায়। 3 বছর পরে চায়না পেজেস যে কোম্পানিটা হয়েছিল সেটার নেট ওয়ার্থ ছিল $8 লাখ। আর এখান থেকেই জ্যাক মা ওনের জীবনে আসে নতুন একটি অধ্যায়, সেটির নাম আলিবাবা। 1999 সালে জ্যাক মা ওন হ্যানচাও শহরে চলে আসেন এবং 18 জন বন্ধুবান্ধব মিলে অনলাইনে পাইকারি পণ্য কেনাবেচার একটি সাইট প্রতিষ্ঠা করেন, যেটির নাম হচ্ছে আলিবাবা। আলিবাবা কোম্পানিটির নাম আলিবাবা হওয়ার পিছনে একটা ইন্টারেস্টিং স্টোরি আছে। সেটা হচ্ছে জ্যাক মা ওন অলওয়েজ ভাবতো যে কিছু একটা নাম দিতে হবে যেটা মানুষের মাথায় খুব ইজিলি ক্যাচ করবে এবং মানুষ খুব সহজে মনে রাখতে পারবে। তো এই রকম কথা, এরকম নাম তার মাথায় আসতেছিল না। সে অনেক চেষ্টা করতে পারে, এরকম নাম তার মাথায় কোনোভাবে আসতেছিল না। তো একদিন সে কোনো এক রেস্টুরেন্টে খেতে গেছে, লাঞ্চ করতে গেছে মেবি। তো সেখানে সে হঠাৎ করে তার মাথায় এই আলিবাবা এবং চল্লিশ চোরের গল্পটা আসছে। তো তখন সে ভাবছে যে আলিবাবা নামটা দিলে কেমন হয়। তো এটা অ্যানালাইসিস করার জন্য যখন ওয়েটার আসছে, ওয়েটার ফেসকে জিজ্ঞাসা করতে যে আলিবাবা বলতে তুমি কি বোঝো। ওয়েটার বলছে যে আলিবাবা এবং চল্লিশ চোরের যে গল্পটা, সেই গল্পটা ওয়েটার তখন জ্যাক মাউনকে বলছে। এবং জ্যাক মাউন এটা ভেবে খুশি হয়েছে যে না, আলিবাবার নামটা অন্তত সবাই জানে। এবং সে তৎক্ষণাৎ বাইরে চলে যায়। বাইরে যেয়ে সে অন্তত 20 জন মানুষকে জিজ্ঞাসা করে যে আসলে আপনি আলিবাবা সম্পর্কে কী বোঝেন, অথবা আলিবাবা মানে এই রিলেটেড কোয়েশ্চেন করে আর কি। তো 20 জনের প্রায় 18 জনই উত্তর দেয় যে আলিবাবা এবং 40টা চোর সম্পর্কে তারা জানে। তো এখান থেকে জ্যাক মাউন অনেক খুশি হয়ে যায় যে সে একটা নাম সিলেক্ট করতে পারে। অলরেডি সেই নামটা কোনো একটা বিশেষ স্টোরির জন্য মানুষ জানে। ব্যাপারটা মজা না যে একটা গল্প থেকে, যেটা আমরা ছোটোবেলায় শুনে বড় হয়েছি, একটা চোরের গল্প, সেখান থেকে সে তার 335 বিলিয়নের যে কোম্পানিটা আছে, এই কোম্পানির নামকরণ করেছে। ইন্টারেস্টিং ব্যাপার। এ পর্যন্ত গল্পটা মোটামুটি সাদামাটাই ছিল। জ্যাক মাউনের আলিবাবা কোম্পানির পরিবর্তনটা ঠিক তখন আসে যখন 2000 সালে একটি মার্কিন যুক্তরাষ্ট্র কোম্পানি জ্যাক মাউনের আলিবাবা কোম্পানিতে $25,000 ইনভেস্ট করার সিদ্ধান্ত নেয়। 2003 সালে আলিবাবার সাব কোম্পানি হিসেবে তাবাও, আলিপে, আলিমামা এবং লাইন্যাক্স, এই 4টি কোম্পানি নতুন করে আলিবাবার সাথে সংযুক্ত করা হয়। সেই সময় একটি পত্রিকা এই কর্মকাণ্ডের জন্য, যেখানে আলিবাবাই এখনও ঠিকঠাকভাবে প্রতিষ্ঠিত হতে পারে নাই, সেখানে আলিবাবার আন্ডারে আরও 4টি সাব কোম্পানি খোলার জন্য তাকে ক্রেজি জ্যাক হিসেবে উপাধি দিয়েছিল, পাগল জ্যাক হিসেবে উপাধি দিয়েছিল। কিন্তু তখন কে জানতো যে জ্যাকের নেওয়া প্রতিটা স্টেপ একদিন সফল হবে। এবং খুব অল্প দিনের মধ্যে এই 4টি সাব কোম্পানির মধ্যে তাওবাও, যেটা একটি অনলাইন মার্কেট প্লেস, এই কোম্পানিটা সবচেয়ে বেশি জনপ্রিয় লাভ করে। এবং চীনের তৎকালীন একটা বড় একটা কোম্পানি, নামটি আমার সঠিক মনে নেই, এই কোম্পানিটা বিপুল অর্থ বিনিয়োগের মাধ্যমে তাওবাওকে কিনে নিতে চেয়েছিল। কিন্তু জ্যাক সেই কাজটা না করে সে ইয়াহুর সহ প্রতিষ্ঠাতার সাথে যোগাযোগ করে $1 বিলিয়ন তখন তার কোম্পানিতে ইনভেস্ট করায় নেয়। এবং এটি জ্যাকের যে পথ চলার গল্প, এটি আরও মোড় পাল্টায় দেয়। বর্তমানে তাওবাও বিশ্বের 1 নাম্বার ই-কমার্স কোম্পানিগুলোর মধ্যে একটি। এবং ভিউসের দিক দিয়ে আমার যে কোনো একটা ওয়েবসাইটে মানুষ যাচ্ছে, কাজ কিছু না কিনে অন্তত যাচ্ছে, এটাই কি ভিউজ বলে। এবং ভিউজের দিক দিয়ে পুরো পৃথিবীর ভিতরে 8ম র্যাঙ্কে অবস্থান করছে এই তাওবা কোম্পানিটি এখন পর্যন্ত, স্টিল রানিং। জ্যাক মায়ের আরও একটি কোম্পানি, যেটির বর্তমান নাম অ্যান্ড ফাইন্যান্সিয়াল, যেটি বিশ্বের সবচেয়ে বড় ফিনটেক অথবা ফাইন্যান্সিয়াল টেকনোলজি কোম্পানিগুলোর মধ্যে একটি অন্যতম, যেটির বর্তমান মার্কেট ভ্যালু 150 বিলিয়নেরও ঊর্ধ্বে। বর্তমানে জ্যাক মা আলিবাবা কোম্পানির নির্বাহী চেয়ারম্যান এবং আলিবাবা কোম্পানির আন্ডারে আরও 9টা বড় বড় কোম্পানি আছে। 2017 সালে তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে জ্যাক মা ওয়ান সাক্ষাৎ করে এবং তাকে প্রতিশ্রুতি দেয় যে আমেরিকান বাজারে সে 1 লাখ বেকার যুবকের কর্মব্যবস্থা করে দিবে। জ্যাক মা ওয়ানের একটা উক্তি স্পেশালি আমার খুব ভালো লাগে, যেটি উক্তি বলা চলে না, সে একটা প্রেস কনফারেন্সে একটা কথা বলেছিল, যেটি পার্সোনালি আমি খুব পছন্দ করি। যেরকম কথাটা ঘটনা ছিল কিছুটা এরকম যে 50 বছর হওয়ার পরে তোমার জ্ঞান এবং সম্পদ যারা ইয়াং আছে তাদের মাঝখানে বিলিয়ে দাও, কারণ তুমি 50 বছরের পরে যে কাজটা না করতে পারবে, একটা ইয়াং ছেলে সেই কাজটা খুব সহজেই করতে পারবে। 2018 সালের 10 সেপ্টেম্বর তিনি অফিসিয়ালি ঘোষণা দিয়ে দেন যে তিনি আলিবাবা থেকে পুরোপুরি সম্পূর্ণভাবে রিটায়ারমেন্ট করবেন এবং তার যে জ্ঞান অথবা তার যে অর্থ যেটা তিনি উপার্জন করেছে, এটি সম্পূর্ণ মানব সেবায় নিয়োজিত করবে। জ্যাক মা ওনের বয়স যখন 50 বছর হয়, তখন তিনি কোম্পানির সিইও পদ থেকে সরে গিয়ে নির্বাহী চেয়ারম্যান পদে নিজেকে ডিমোশন করেছিলেন। তার কথা যে
একটা মানুষের 50 বছর হওয়ার সাথে সাথে সে যদি সফল হয়ে থাকে, তাহলে তার সফলতার চাবিকাঠি এবং অর্থ দিয়ে নতুনদেরকে সাহায্য করা উচিত। তাহলে পৃথিবীটার পরিবর্তন আসবে। আর আমাদের বাংলাদেশের মানুষরা কীভাবে চিন্তা করে, সেটা আমার থেকে আপনারা ভালো জানবেন। জ্যাক মা ওনকে প্রায় বিভিন্ন সময়ে বিভিন্নভাবে বিভিন্ন কাজের জন্য সর্বমোট 12 বার পুরস্কৃত করা হয়েছিল। আসলে জ্যাক মার লাইফ স্টোরি যদি আপনি স্টাডি করেন, আমি কতটুকু আপনাকে বোঝাইতে পারছি আমি জানি না, তবে আপনি যদি ডিপলি স্টাডি করেন তাহলে আপনি বুঝবেন যে এরকম একটা স্ট্রাগলের মধ্যে থেকে চীনের এরকম একটা অর্থনৈতিক মন্দার মধ্যে বসবাস করে সে তার ইচ্ছা শক্তিকে পুঁজি করে এত দূর আসছে। পৃথিবীতে এরকম একটি কোম্পানি প্রতিষ্ঠা করে গেছে যেটি অন্য কোনো সাধারণ কার পক্ষে করা কখনো সম্ভব না। এই জন্য হাজার হাজার উদ্যোক্তা তরুণদের ইন্সপিরেশনাল হিসেবে জ্যাক মা ওন কাজ করে থাকে। তার লাইফ স্টোরি থেকে আমরা কিছুটা হলেও আইডিয়া নিতে পারি যে জীবনে যত বড় সমস্যায় আসুক, যত বেশি স্ট্রাগলই আসুক, যত কষ্টের সময় আসুক না কেন, আপনার লক্ষ্যকে ঠিক রাখতে হবে, আপনার ইচ্ছা শক্তিকে পুঁজি করে আপনার সামনের দিক এগিয়ে চলতে হবে। আপনি একবার ফেল হন, 2বার ফেল হন, 3বার ফেল হন, 4বার ফেল হন, আপনি 10বার ফেল হন, সমস্যা নেই, আপনি তারপর চেষ্টা করতে থাকেন এবং এই চেষ্টার মাধ্যমে এবং এই চেষ্টাকে কাজে লাগিয়ে আপনি একদিন আপনার উন্নতির চরম শিখরে পৌঁছাতে পারবেন, যেটা আপনি নিজেও জানেন না। একটা কথা মাথায় রাখবেন, আপনি যখন কোনো কিছু করতে চাবেন তখন আপনার আশেপাশের মানুষ, আপনার সমাজ, আপনার পরিবারেরও কিছু কিছু মানুষ থাকবে যারা আপনাকে টেনে নিচে নামাতে চাইবে। তারা আপনাকে বিভিন্নভাবে আঘাত করবে, সেটা কথার মাধ্যমে হোক, ইমোশনালি হোক, আপনাকে বিভিন্নভাবে তারা অ্যাটাক করবে। আপনার কখনো এই ব্যাপারগুলো গায়ে মাখা যাবে না। আপনি সবসময় চেষ্টা করবেন সব কিছুকে ওভারকাম করে, সব কিছু নিজের মতো কন্ট্রোল করে আপনি যেন এগিয়ে যেতে পারেন। একটা কথা মাথায় রাখবেন, এই পৃথিবীতে আপনাকে কেউ কখনোই কোনোভাবে সাহায্য করবে না। সর্বোচ্চ তারা যেটা করতে পারে সেটা হচ্ছে যে তাদের কথার মাধ্যমে আপনার লক্ষ্য ভ্রষ্ট করতে পারে। এই জিনিসটা বাঙালি মানুষ মানে আমরা খুব ভালো পারি। তো সবসময় চেষ্টা করবেন যে নিজের লক্ষ্যকে ঠিক রেখে সামনে এগিয়ে যাওয়ার জন্য। সামনে যত বড় বাধা আসুক না, আইনগত সমস্যা আসতে পারে, অন্যান্য পারিবারিক কোনো সমস্যা আসতে পারে, অনেক রকমের সমস্যা আসতে পারে। তো এই সমস্যাগুলোকে সাইডে রেখে নিজের স্বপ্নটা আরেক পাশে রাখবেন এবং সমস্যাগুলো সমাধান করবেন আস্তে আস্তে, নিজের স্বপ্নের দিকেও এগিয়ে যাবেন। আশা করি আল্লাহ যদি বাঁচায় রাখে, ইনশাল্লাহ একদিন আপনি সফল হবেন। আশা করি আল্লাহ যদি বাঁচায় রাখে, ইনশাল্লাহ আপনি একদিন সফল হবেনই। তো ভিডিওটা যদি আপনার একটু হলেও ভালো লেগে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ, টাটা।